আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মানব শারীরতত্ত্ব, শ্বসন ও শ্বাসক্রিয়া এই অধ্যায়ে কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে জেনে নেওয়া যাক রক্তের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন। এক্ষেত্রে আমরা অক্সিজেন পরিবহন নিয়ে আলোচনা করি। দেখো, অক্সিজেন পরিবহন আমরা জানি যে আমাদের ফুসফুস থেকে হচ্ছে অক্সিজেন কোথায় আসে, কোষিক জালিকার ব্লাডে আসে। তারপরে হচ্ছে কোষিক জালিকা থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসের মধ্যে প্রবেশ করে। এভাবে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে গ্যাসের বিনিময়টা হয়ে থাকে। এক্ষেত্রে শ্বাস গ্রহণের সময় অক্সিজেন যখন হচ্ছে আমাদের ফুসফুসে অ্যালভিওলাসে আসে, তখন সেখানে ফুসফুসে অ্যালভিওলাসে আমরা কি দেখি? ব্লাডের হচ্ছে একটা প্রেশার দেখি, সেটা হচ্ছে কত 107 মিলিমিটার হচ্ছে পারচাপ দেখি। এবং হচ্ছে কোষিক জালিকা পারচাপ কত 40 মিলিমিটার হচ্ছে পারচাপ দেখি। তো এখানে হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যেহেতু বেশি বেশি চাপটা কম চাপের দিকে আসতে হবে, ব্যাপন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এখানে ব্যাপন প্রক্রিয়া ঠিক ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না কোষিক জালিকা হচ্ছে চাপটা ব্যাপন চাপটা কত আসবে, অর্থাৎ অক্সিজেন চাপটা হচ্ছে তোমার 100 মিলিমিটার পার চাপ পর্যন্ত না আসবে। ঠিক আছে, যখন এই পর্যন্ত আসে তখন হচ্ছে তোমার ব্লাড হচ্ছে পালমোনারি শিরা দিয়ে হৃৎপিণ্ডে যাবে, তারপর সারা দেহে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, এখন অক্সিজেন পরিবহনের দুইভাবে, একটা হচ্ছে ভৌত পদ্ধতি, দুইভাবে ঘটে। একটা হচ্ছে ভৌত পদ্ধতি আর একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি, ভৌত পদ্ধতিতে হচ্ছে রাসায়নিক পদ্ধতি। ভৌত পদ্ধতি খুব কম পরিমাণে হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড পরিবহন করে। দেখা যায় হচ্ছে তোমার 100 ml এর মধ্যে 0.2 ml হচ্ছে ব্লাড পরিবহনটা হয়। আর হচ্ছে রাসায়নিক পদ্ধতি সবচেয়ে বেশি অক্সিজেন যুক্ত ব্লাড পরিবহন হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অক্সিজেন যখন হচ্ছে ব্লাডে আসে তখন হচ্ছে অক্সি হিমোগ্লোবিন নামক হচ্ছে যৌগ তৈরি হয়। অক্সি হিমোগ্লোবিন হিমোগ্লোবিন যৌগ তৈরি হয়। এই অক্সি হিমোগ্লোবিন নামক যৌগটা হচ্ছে অস্থায়ী যৌগ, কারণ হচ্ছে যখন অক্সিজেনের প্রয়োজন হয় তখন সেটা আবার ভেঙে যায়, তারপর অক্সিজেনের ঘাটতিটা পূরণ করে দেয়। সোজা কথা হচ্ছে এটা। এক্ষেত্রে হচ্ছে আমরা বিক্রিয়া হচ্ছে একটা দেখি, হিমোগ্লোবিন হচ্ছে প্লাস হচ্ছে অক্সিজেন প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে অক্সি হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। আমরা বিক্রিয়াটা লিখবো, তাহলে ইনশাআল্লাহ ভালো মার্ক পাবো পরীক্ষায়। আচ্ছা, তারপরে দেখো আমরা শিখবো কার্বন ডাই অক্সাইডের পরিবহন। কার্বন ডাই অক্সাইডের পরিবহন বিষয়টা কিভাবে হচ্ছে? কার্বন ডাই অক্সাইড পরিবহন হচ্ছে দেখা যাচ্ছে যে দুইভাবে হচ্ছে, দেখে তিনভাবে হচ্ছে ঘটে। আমরা গত ভিডিওতে জানছি যে কার্বন ডাই অক্সাইড আসলে কিভাবে তৈরি হচ্ছে। আমরা জানি হচ্ছে আমাদের কোষের মধ্যে গ্লুকোজ যখন জারণ করবে অক্সিজেনের মাধ্যমে, তখন সেক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তারপর কার্বন ডাই অক্সাইড হচ্ছে ব্লাডের মাধ্যমে হচ্ছে ফুসফুসে আসে, তারপর হচ্ছে আমাদের শ্বসনের সাথে জড়িত অর্গানগুলোর মাধ্যমে সেটা বের হয়ে যাচ্ছে, যেটা এটা আমাদের দেহের জন্য ক্ষতিকর। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যখন ব্লাডে আসবে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে ভৌত, হ্যাঁ, ভৌত পদ্ধতিতে পরিবহন। ভৌত পদ্ধতি দেখা যাচ্ছে 5%, হ্যাঁ, 5% হচ্ছে দেখা যাচ্ছে এই পদ্ধতি ভৌত পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড পরিবহন ঘটে। এক্ষেত্রে রক্ত উপস্থিত হচ্ছে পানি এবং হচ্ছে তোমার হচ্ছে অর্থাৎ রক্তরস এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কাহিনী কি করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। বিষয়টা বুঝছি কিনা আমরা? আচ্ছা, এখন পরবর্তীতে হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে কার্বোমিনো হচ্ছে যৌগরূপে পরিবহন করতে পারে। কার্বোমিনো যৌগরূপে, কার্বোমিনো যৌগরূপে, কার্বোমিনো হচ্ছে অর্থাৎ হচ্ছে হিমোগ্লোবিন কার্বোমিনো যৌগরূপে। এক্ষেত্রে কি দেখা যায়? এক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে যখন কার্বন ডাই অক্সাইড যখন ব্লাডের মধ্যে কি হিমোগ্লোবিন থাকে, ওটার সাথে বিক্রিয়া করে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করে। এবং হচ্ছে তোমার হচ্ছে হিমোগ্লোবিনের আমরা সেখানে গ্লোবিনের, হ্যাঁ, গ্লোবিনের হচ্ছে একটা গ্রুপ দেখি। গ্লোবিনের গ্রুপ দেখা যায়, সেটা হচ্ছে কি গ্লোবিনের অ্যামিন গ্রুপ। অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়ে কার্বোমিনো হিমোগ্লোবিন তৈরি করতেছে। অ্যামিন গ্রুপ, হ্যাঁ, অ্যামিন গ্রুপের সাথে যুক্ত হয়ে বিষয়টা তৈরি করতেছে। কি করতেছে? কার্বোমিনো হিমোগ্লোবিন। দেখো কিভাবে হচ্ছে। কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে সেখানে কি হচ্ছে Hb NH2 করে সেখানে Hb NH3OH। তারপর হচ্ছে যে কি প্রোটিনের হচ্ছে NH গ্রুপের সাথে যুক্ত হয়, যুক্ত হলে সেখানে কি তৈরি করবে বলো তো? সেখানে তৈরি করবে তোমার কার্বন ডাই অক্সাইডের সাথে প্লাস হচ্ছে সেখানে প্রোটিন 2 প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে প্রোটিন আর HbCOOH। এটা কি তৈরি করতেছে? এটা হচ্ছে কার্বোমিনো প্রোটিন তৈরি করতেছে। তাহলে একটা কার্বোমিনো হিমোগ্লোবিন কার্বোমিনো প্রোটিন দুইভাবে পরিবহন হতে পারে। এটা হচ্ছে দেখা গেছে যে 27% হচ্ছে এই পদ্ধতিতে পরিবহন করে কার্বন ডাই অক্সাইডের। বুঝছি কিনা বিষয়টা? আচ্ছা, এখন আমরা শিখবো তোমার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিবহনের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বাইকার্বনেট রূপে। বাইকার্বনেট রূপে। আচ্ছা,
বাইকার্বনেট রূপে কিভাবে পরিবহন ঘটে আমরা জানি হচ্ছে যে কি প্রথম যে ধাপ হচ্ছে প্রথম প্রক্রিয়া দেখা যাচ্ছে যে কি কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, ঠিক আছে। এই কার্বনিক অ্যাসিডটা কি হয়, কার্বনিক অ্যাসিডটা হচ্ছে তোমার ভেঙে যায়। এই কার্বনিক অ্যাসিড যখন হচ্ছে ভেঙে যাবে তখন হচ্ছে সেখানে কি এসে প্লাস হচ্ছে বাইকার্বনেট হচ্ছে আয়ন তৈরি করতেছে। এই বাইকার্বনেট আয়ন কি করে ব্লাডের যে আমাদের লোহিত রক্তকণিকা আছে, হ্যাঁ ব্লাডের যে হচ্ছে আমাদের কি আছে আমাদের ব্লাডের মধ্যে কি আছে, আমাদের ব্লাডের মধ্যে আছে তোমার হচ্ছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকায় কি বিদ্যমান, পটাশিয়াম হচ্ছে আয়ন বিদ্যমান থাকতেছে। এই পটাশিয়াম আয়নের সাথে কি করবে, বাইকার্বনেট যুক্ত হবে, যুক্ত হয়ে অবশ্যই সেখানে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করতেছে। আর প্লাজমায় কি থাকে, প্লাজমায় তোমার থাকতেছে সোডিয়াম আয়ন, এটার সাথে বাইকার্বনেট হচ্ছে আয়ন যুক্ত হয়ে হ্যাঁ সোডিয়াম বাইকার্বনেট তৈরি করতেছে। এই যে তোমার সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট দুটো হচ্ছে দেখা যায় হচ্ছে 65% হচ্ছে ব্লাড হচ্ছে এই প্রক্রিয়ায় তোমার হচ্ছে পরিবহন ঘটে, অক্সিজেন যুক্ত ব্লাড। বুঝছো কিনা বিষয়টা, সরি অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। আচ্ছা এই ছিল হচ্ছে এটা নিয়ে কথাবার্তা। এখন আমরা শিখবো তোমার হচ্ছে দেখো এখন আমরা শিখবো ক্লোরাইড শেফট। ক্লোরাইড শেফট, আচ্ছা ক্লোরাইড শেফট হচ্ছে আমরা বিষয়টা দেখি। ক্লোরাইড শেফট, ক্লোরাইড শেফট, ক্লোরাইড শেফট, ক্লোরাইড শেফটে আসলে কি হচ্ছে দেখো। ক্লোরাইড শেফটে আমরা জানি হচ্ছে আমাদের এখানে কি থাকতেছে, আরবিসি থাকতেছে না, আরবিসি আমরা হচ্ছে এখানে থাকে হচ্ছে আর বি সি, আর বাকি থাকে হচ্ছে প্লাজমা, প্লাজমা। আচ্ছা এখন আরবিসি থেকে হচ্ছে কি প্লাজমা কি যাবে, বাইকার্বনেট আয়ন। তখন এখানে নেগেটিভ আয়নের ঘাটতি সৃষ্টি হচ্ছে, বাইরে থেকে হচ্ছে ক্লোরাইড আয়ন প্রবেশ করে নেগেটিভ আয়নের ঘাটতি পূরণ করে। এই যে তোমার হচ্ছে বাইকার্বনেট কার্বন ডাইঅক্সাইডের যে এই যে পরিবর্তনটা, হ্যাঁ এই পরিবর্তন বলা হয় ক্লোরাইড শেফট বা হচ্ছে একে বলা হয় জ্যাকব হ্যামবার্গার নীতি বলা হয়। হ্যাঁ বুঝছি কিনা আমরা, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন আসো আমরা শিখবো সাইনোসাইটিস। সাইনোসাইটিসটা আসলে কি, আমাদের শ্বসনতন্ত্রে অনেকগুলো ডিজিজ আছে, তার মধ্যে একটা ডিজিজ হচ্ছে সাইনোসাইটিস। এখন সাইনোসাইটিস হলে তোমার কি প্রবলেমটা হয়, আচ্ছা দেখি সাইনোসাইটিস আসলে কেন হইতেছে। সাইনোসাইটিস, আচ্ছা সাইনোসাইটিস এখানে আমরা কি দেখি দেখো, এক্ষেত্রে যে বিষয়টা বলি তোমার, আচ্ছা এটাকে আগে আমরা হচ্ছে একটু আলোচনা করি। আমাদের যে মুখগহ্বর আছে, হ্যাঁ মুখগহ্বরের আমাদের যে নাসা গহ্বরের দুই পাশে 4 জোড়া তোমার কি আছে, আমাদের যে 4 জোড়া তোমার আছে তোমার সাইনাস আছে, সাইনাস। এই সাইনাসগুলো কি কি, 4 জোড়া সাইনাস আছে। এই সাইনাসগুলো হচ্ছে তোমার ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, অ্যাথেময়েড সাইনাস, স্পেনয়েড সাইনাস। এই সাইনাসগুলো হচ্ছে নরমালি হচ্ছে কি বায়ু দ্বারা পূর্ণ থাকে। যদি কোনো কারণে পানি দ্বারা পূর্ণ হয়ে বা তরল দ্বারা পূর্ণ হয়ে তোমার ব্যাকটেরিয়া, ভাইরাস বা হচ্ছে ছত্রাক দ্বারা সংক্রমিত হয় এবং প্রদাহ সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় সাইনোসাইটিস। এখন সাইনোসাইটিসের লক্ষণ আছে তোমার নাক দিয়ে পানি পড়া, হ্যাঁ তারপর হচ্ছে তোমার কাশি হয়, আর কিছু লক্ষণ আছে আমরা জেনে রাখবো। এবং হচ্ছে কিছু কারণগুলো বেশি ইম্পর্টেন্ট। কারণগুলো হচ্ছে, প্রথম কারণগুলো হচ্ছে একটা হচ্ছে ঠান্ডা লাগা, হ্যাঁ তারপর হচ্ছে তোমার অ্যালার্জি, হ্যাঁ তারপর হচ্ছে তোমার সিস্টিক ফাইব্রোসিস। তারপর আমরা জেনে রাখবো যে হচ্ছে তোমার এই নাকের পলিপ বেড়ে যাওয়া। নাকের পলিপ বেড়ে যাওয়ার কথাটা মানে কি, মানে নাক মাংস বেশি বেড়ে যাওয়া, পলিপ, নাকের পলিপ বেড়ে যাওয়া, হ্যাঁ নাকের পলিপ বেড়ে যাওয়া, নাকের পলিপ বেড়ে যাওয়া। আচ্ছা নাকের পলিপ বেড়ে যাওয়া মানে কি, নাকের পলিপ বেড়ে যাওয়া মানে হচ্ছে কি নাকের মানে মাংস বেশি মানে বেড়ে যাওয়া, ঠিক আছে বেড়ে যাওয়া, হ্যাঁ বেড়ে যাওয়া। আচ্ছা এটা ছিল আর কি কথাবার্তা। তো এখন সাইনোসাইটিস হচ্ছে কিছু তোমার হচ্ছে সমস্যা আছে, এটা বলে কিছু জটিল সমস্যা তোমার ভুগতে হয়। যেমন তোমার এটা হলো তোমার হচ্ছে আমাদের যে সংবেদনশীল অর্গানগুলো আছে, যেমন হচ্ছে আমাদের চোখ বা মস্তিষ্ক, এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। বুঝছো কিনা? তো সেক্ষেত্রে চোখের ক্ষেত্রে আমরা প্যারিঅরবিটালে জটিলতা দেখতে পাই। এ ছিল হচ্ছে সাইনোসাইটিস সম্পর্কে কথাবার্তা। এখন আসো আমরা কথাবার্তা বলবো ওটাইটিস মিডিয়া সম্পর্কে। ওটাইটিস মিডিয়া, ওটাইটিস মিডিয়াটি কি? ওটাইটিস সম্পর্কে বলবো। ওটাইটিস আসলে মধ্যকর্ণে যখন কানের মধ্যকর্ণে যখন সংক্রমিত হবে বা প্রদাহ সৃষ্টি হবে তাকে বলা ওটাইটিস মিডিয়া। এক্ষেত্রে আমরা জানি কানের মধ্যকর্ণের সাথে হচ্ছে আমাদের মুখমণ্ডলে যে
মুখমণ্ডল হচ্ছে একটা নালী থাকে, অর্থাৎ কানের মধ্যে মুখমণ্ডল সংযোগের একটা নালী থাকে। তো সে নালীর নাম হচ্ছে ইউস্টোসিয়ান নালী। এই নালী যদি কোনো কারণে হচ্ছে ঠান্ডা লাগার কারণে কোনো মানে পানি জমে যায়, বা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া বা সাইনাস, মানে ব্যাকটেরিয়া বা হচ্ছে তোমার ভাইরাস, হ্যাঁ, ছত্রাক দ্বারা সংক্রমিত হয়, অর্থাৎ সেখানে প্রদায় সৃষ্টি হয়, তখন তাকে আমরা কি বলবো? ওটাইটিস বলবো। বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলবো এটার হচ্ছে কতগুলো লক্ষণ দেখা যায়। যেমন শিশুর হচ্ছে কি করে, কান ধরে টানাটানি করতে দেখা যায়, কানে চুলকাবে, ঠিক আছে, হ্যাঁ, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে মানে হচ্ছে ঘুম হবে না ঠিক মতো, হ্যাঁ, নিদ্রায় তোমার হচ্ছে বুকবা, ঠিক আছে কিনা, এইসব দেখা যাবে। তারপর হচ্ছে যে কি তোমার জ্বরও দেখা যায়, তোমার হচ্ছে 104 ডিগ্রি হচ্ছে দেখা যাচ্ছে ফারেনহাইট জ্বর দেখা যায়, হ্যাঁ, নর্মালি হচ্ছে এগুলোই হয়। তারপর কান দিয়ে পুজ বের হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো দেখা যায়। এগুলো হচ্ছে মেইন কাহিনী। আর হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে বেশি হচ্ছে তোমার সমস্যা হলো ইনফেকশন জনিত কারণ, যদি পদ্মা যদি ছিদ্র হয়ে যায়, তখন আমাদের কি হয়, টিম্পেনোস্টোমি নামক এক প্রকার টিউব আছে, ওই টিউবের মাধ্যমে এর প্রতিকার করা যেতে পারে। আচ্ছা, এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা আছে মোটামুটি, এটা জানলাম। এখন আসো আমরা এমপাইসেমা কি, হ্যাঁ, এবং ফাইব্রোসিস কি এটা জানি। এমপাইসেমা, এমপাইসেমা এবং ফাইব্রোসিস। আচ্ছা, এমপাইসেমা এবং ফাইব্রোসিস, এমপাইসেমা আসলে কি? এমপাইসেমাটা হচ্ছে তোমার আচ্ছা, একদম ধূমপায়ী ব্যক্তির তোমার হচ্ছে ফুসফুস, হ্যাঁ, যখন হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল সাবস্টেন্সের দ্বারা হচ্ছে আক্রান্ত হয়, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে সিগারেটের যে ধোঁয়া যখন তার ফুসফুসে প্রবেশ করে, তখন দেখা যাচ্ছে অ্যালভিওলাসে দেখা যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে। আয়তন বেড়ে গেলে হচ্ছে দেখা যাচ্ছে সেখানে ফেটে গিয়ে সেখানে ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে। তখন নর্মালি হচ্ছে আমরা বলতে কি বুঝি? এমপাইসেমা বলতে আমরা ফাঁকা জায়গা বুঝি, ফাঁকা জায়গা, বুঝছো কিনা? আচ্ছা, আর হচ্ছে ফাইব্রোসিস মানে কি? ফাইব্রোসিস মানে হচ্ছে তোমার যখন হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স গুলো হচ্ছে আসে, ক্ষতিকর কেমিক্যাল হচ্ছে ফাইব্রোসিস আছে, যখন আসে তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে এর প্রাচীরটা পুরু হয়ে যায়, আর পুরু হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার কি? ফাইব্রোসিস বলা হয়। পুরু হয়, প্রাচীর পুরু হয়, প্রাচীর পুরু পুরু হওয়া। আচ্ছা, বুঝছো কিনা বিষয়টা? এখন আসো আমরা আলোচনা করব ধূমপায়ী ও অধূমপায়ী ব্যক্তির হচ্ছে ফুসফুস নিয়ে। এখন আমরা যদি বলি ধূমপায়ী ব্যক্তির ফুসফুস এবং অধূমপায়ী ব্যক্তির ফুসফুস। ধূমপায়ী, আরেকটা কি? অধূমপায়ী, অধূমপায়ী। আচ্ছা, এখন ধূমপায়ী ব্যক্তি হচ্ছে অধূমপায়ী ব্যক্তির হচ্ছে ফুসফুসের মধ্যে দেখবা, কিন্তু ধূমপায়ী ব্যক্তির ফুসফুস হচ্ছে কি হচ্ছে, তার হচ্ছে অ্যালভিওলাস যে সেল সেটা হচ্ছে হ্রাস পাবে, হ্রাস পাবে। আর এক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক নরমাল থাকবে, ঠিক আছে কিনা? আর এক্ষেত্রে হচ্ছে কি দেখা যায়, এক্ষেত্রে হচ্ছে তোমার এক্স-রে যেটা দেখবা, এক্স-রেটা হচ্ছে কেমন হবে? সাদাটে হবে, আর এটা কি হবে? কালো হবে, ঠিক আছে কিনা? এবং এক্ষেত্রে হচ্ছে চোখ দেখা যায়, হ্যাঁ, চোখ দেখা যায়, সাদা চোখ দেখা যায় আর কি, ঠিক আছে। আর এক্ষেত্রে কিন্তু দেখা যায় না, তো এ ছিল হচ্ছে ধূমপায়ী হচ্ছে তুমি কিভাবে মানে আইডেন্টিফাই করতে পারবা যে ধূমপায়ী ব্যক্তির ফুসফুস আর অধূমপায়ী ব্যক্তির ফুসফুসের, আর বিষয়টা হচ্ছে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবা এগুলোর মাধ্যমে, বুঝছো কিনা? তো আজকে ছিল হচ্ছে তোমাদের এই টপিকগুলো ভাইয়া যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। আর তোমাদের যদি তারপরে যদি কোনো কোশ্চেন থাকে যা বা হচ্ছে তোমরা এই টপিক বুঝতে পারো না, ভাইয়াকে বলবা, ভাইয়া আনসার দিয়ে দেবো কমেন্টে, সমস্যা না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।